আপনি তাঁতের শাড়ি ব্যবসা করবেন বললেন, অথচ একটাও তাঁতের শাড়ি তো বাঁচলেন না। সব তো সিল্ক, হ্যান্ডলুম এসব বাঁচছেন, এগুলো তো অনেক দামি। কিন্তু এই শাড়িগুলো তো বেশি ভালো দেখতে, আমার এই শাড়িগুলোই পছন্দ। আপনি ভুল শাড়ি পছন্দ করছেন গোমরামুখ। সাধারণ গৃহস্থ মহিলাদের হাতে আর কতটুকুই বা জমানো টাকা থাকে বলুন তো, যে এত দামি দামি শাড়িগুলো কিনবে। তাই বলছি আপনি সস্তা কিন্তু সুন্দর ও প্রতিদিন পরার মতো শাড়িগুলো বাঁচুন। রাধা, তাহলে তুমি শাড়িগুলো বেচে দাও না। রাধা খেয়েছে তো, নাকি আমি কি খেয়েছি না খেয়েছি সেই চিন্তা করে ও নিজেও কিছু মুখে দেয়নি? না না, দুলাল আঙ্কেল তো আছেন, উনি ঠিক জোর করে রাধাকে খাইয়ে ছাড়বেন। রাধা যতই জেদ করুক না কেন, দুলাল আঙ্কেল ওর যত্ন কোনো ত্রুটি হতে দেবেন না। আপনি আমার ফুচকা খাওয়া দেখে হাসছেন না? আপনি পারবেন আমার মতো টক খেতে, ঝাল খেতে? আবার যে কবে রাধার সাথে কম্পিটিশন করে ঝাল দেওয়া ফুচকা খেতে পারবো। আগামী 5 দিন তো আমি রাধার সাথে দেখাও করতে পারবো না, কিন্তু 5 দিন পর আমি দুলাল আঙ্কেলের দেওয়া 100 টাকাটাকে ঠিক 10,000 টাকা করে রাধাকে আমার সাথে ফিরিয়ে নিয়ে যাব। আচ্ছা, সকালে ওই হাটের জেঠু যে বললেন 1000 টাকাটা দিয়ে ব্যবসা শুরু করতে, কিসের ব্যবসা করতে পারি আমি? কিসের ব্যবসা যেটা আমি জানি, যেটা আমি প্যাশনেটলি করতে পারবো? ও ইয়েস, শাড়ি। আমি তো দুলাল আঙ্কেলের মতো শাড়ির ব্যবসা করতে পারি। কাছেই তো তাঁতিপাড়া আছে, আমি তো বিদেশ থেকে ফিরে এখানেই এসেছিলাম। ওখানে গেলে হয় না? ওখান থেকে শাড়ি নিয়ে যদি আমি হাটে বা বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করি, হ্যাঁ সেটা ভালো হবে, খুব ভালো হবে। ইয়েস, আমি এক্ষুনি তাঁতিপাড়া যাব। হোয়াট? ক্রিস হাটে গিয়ে কাপড় জামা বিক্রি করছে? ওই দুলাল বেরার এত বড় সাহস আমার ছেলেকে দিয়ে হাটে কাপড় জামা বিক্রি করাচ্ছে? আমার ছেলেকে নিজের স্ট্যান্ডার্ডে নামিয়ে হচ্ছে। এনিওয়ে, এই কত রোজগার করেছ? 1000? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি হ্যাঁ এখন রাখো, আমাকে ইয়েস প্রতি মুহূর্তে আমাকে আপডেটস দিতে থাকবে। হ্যাঁ ফোন করবে তুমি আমাকে। হ্যাঁ ইউ ক্যান কল মি, বলছি তো। 1000 টাকা? গতকাল যদি 200-500 টাকা রোজগারও করে থাকে তাহলে কত হলো? 1500 টাকা। নাথিং। হাতে কতদিন বাকি? 5 দিন। 5 দিনে 10,000 টাকা রোজগার করা নিয়ার ইম্পসিবল, তাও আবার কাটওয়ায়। নট ইজি, নট ইজি এট অল। তার মানে ক্রিস ওই দুলাল বেরার শর্ত পূরণ না করতে পেরে আমার কাছে চলে আসবে, অ্যান্ড দেন মাই ক্রিস আমার হাতের মুঠোয়। একবার ক্রিস আমার হাতের মুঠোয় এসে যাক, আমার কন্ট্রোলে আসুক, তারপরে দুলাল বেরাকে আমি দেখাচ্ছি। রিকশা, রিকশা! আরে রিকশা রিকশা কি করছিস রে? এখান থেকে এইটুকু চ, পায়ে হেঁটে চলে যাব। এখান থেকে এইটুকু? বাড়ি থেকে স্টেশন রোড এইটুকু? অনেক দূর। আর তাছাড়া বাবা তো তোকে রিকশাতে যেতে বলেছে। আরে বাবা, আমরা দুজনে আছি তো, গল্প করতে করতে ঠিক পৌঁছে যাব। চ চ চ। আচ্ছা, কিন্তু দিদি আমরা এদিকে কেন যাচ্ছি? জিলিপি, আইসক্রিম, কচুরির দোকান তো ওইদিকে। তুইও আমাকে বুঝলি না রে লক্ষ্মী? আমি কি কচুরি জিলিপি খেতে বেরিয়েছি নাকি? আমি তো গোমরামুখকে খুঁজতে বেরিয়েছি। জানি আমি বাবাকে মিথ্যে বলে বেরিয়েছি, কিন্তু তার জন্য আমি গণেশ দাদার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। ও, এই জন্য আমি ভাবছি
তুই তখন থেকে এদিক ওদিক কি খুঁজে যাচ্ছিস? শোন লক্ষ্মী, আমি তোকে বলে দিচ্ছি, আমরা না বেশিক্ষণ দাঁড়াবো না। গোমরামুখকে একবার চোখের দেখা দেখেই চলে আসবো। আমি জানি উনি আশেপাশেই কোথাও একটা আছেন। কিন্তু দিদি, আশেপাশে কোথায় খুঁজবি তুই কৃষ্ণাকে? এত রাত্রে এত বড় জায়গায় কোথায় পাবি তুই? দাদা, হ্যাঁ বল। এই তাঁতিপাড়া কোন দিকে? এই সোজা গিয়ে ডান দিকে। থ্যাংক ইউ। আমাদের যে করে হোক গোমরামুখকে খুঁজে বার করতেই হবে লক্ষ্মী। কি জানি সারাদিন মানুষটা কি করলো, কি খেলো, আদৌ কিছু খেয়েছে কিনা। বিয়ের পর থেকে আমি একদিনও ওনাকে না দেখে থাকিনি। আর আজ যখন রাস্তায় বেরিয়ে পড়েছি তখন ওনার সাথে না দেখা করে আমি ফিরবো না, কিছুতেই না। কিরে দিদি, কৃষ্ণাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমাদের বাড়িও ফিরতে হবে। কি করবি? হয়তো গোমরামুখ, হয়তো গোমরামুখ। ভালো কথা বলছি, চল বাড়ি চল, কালকে সকালে না হয়। না না লক্ষ্মী, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছিস কেন তুই? আমার গণেশ দাদা আছে তো, আমার গণেশ দাদা ঠিক একটা না একটা পথ বার করে দেবে, তুই দেখবি। লক্ষ্মী, আমার গণেশ দাদা না সবসময় আমার কাজের মধ্যে দিয়ে আমার সমস্ত সমস্যা সমাধান করেছে, সব বন্ধ দরজা খুলে দিয়েছে। কাজ করলে না আমার মাথাটা চটপট খুলে যায়। আর আমার সব থেকে পছন্দের কাজ কি বলতো? শাড়িতে নকশা করা, তাঁত বোনা। চল আমরা বরং তাঁতিপাড়ায় যাই, সুবল কাকার তাঁত ঘরে যাই, ওখানে গিয়ে কয়েকটা নকশা আঁকি। নকশা আঁকলেই না আমার মনের সমস্ত জট খুলে যাবে, আর গোমরামুখকে খুঁজে পাওয়ার একটা পথও বার করে ফেলতে পারবো। এই হাতে তুই নকশা করবি কি করে? তোর ডান হাতে তো তুই এখনো জোর পাচ্ছিস না। সব পারবো লক্ষ্মী, মনের জোর থাকলে হাতের জোর পেতে অসুবিধা হয় না। চল চল। আরে দুর্বল, তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি কি করব? দিদি ভাই তো আমাকে তাড়াহুড়ো করে কাটোয়ায় পাঠিয়ে দিল। না, এতই যখন ছেলের খবর নেওয়ার দরকার তখন তো নিজে গেলেই পারতেন না। আমার বউটাকে এরকম ভাবে বেগার খাটানোর দরকারটা কি আমি বুঝতে পারছি না। সেটা আমাদের কপাল গো, দাদা দিদি ভাইয়ের ঘাড়ের উপর বসে খাচ্ছি তো। না না, সে ঠিক আছে, বৌদির গুটবুকে থাকার জন্য যা বলছে করো, যে কিসের দেখভাল টেকভাল করো, কিন্তু আমি তোমাকে বলছি রমলা, এই মহিলা না একেবারে সুবিধের নয়। কাকে কখন ফাঁসিয়ে দেবে কিচ্ছু বলা যায় না। ফাঁসিয়ে দেবে মানে? হ্যাঁ, এই কি বলছো তুমি? আচ্ছা, উনি কি করবেন না করবেন সেটা কি আমাকে বলে করবে না তোমাকে বলে করবে? শোনো, যেটা বলছি মন দিয়ে শোনো, যা করবে একেবারে বুঝে শুনে সাবধানে করবে, ঠিক আছে? আর শোনো, ওখানে এমন ব্যবস্থাটা করতে হবে যাতে রাধাকে দুলালদা কখনো কলকাতায় না পাঠায়। পরিষ্কার? হ্যাঁ, সে আর বলতে, উনি তোমাকে একটু ভাবতে হবে না। এখানে তো সব কটা তাঁত ঘরই ঘুরে ফেললাম, 1000 টাকা কেউ ব্যবসার জন্য শাড়ি দিতে রাজি হলো না। এখন এটাই শেষ সম্বল, দেখি ইনি রাজি হন কিনা। এ কি কি চাই? দাদা, আমি আসলে শাড়ির ব্যবসা করতে চাই, তাঁতের শাড়ি। আপনি একটু তাঁতের ঘরটা খুলে দেখাবেন? এটা কি তাঁত ঘর দেখাবার সময় হলো? অনেক রাত হয়েছে, আমি এখন বাড়ি ফিরবো। আপনি এক কাজ করুন, কাল সকালে আসুন। না না, কাল সকালে বড্ড দেরি হয়ে যাবে। আপনি যদি আমাকে এখন দোকান খুলে দেখাতে পারতেন। আসলে আমি কাল সকাল থেকেই ব্যবসাটা শুরু করে দিতে চাই, প্লিজ। ওরে বাবা, মরার আগে হরিনাম। তাঁত ঘর এখন আমি খুলতে পারবো না, আমাদের গোডাউনে কিছু শাড়ি আছে, আপাতত সেখান থেকে দেখে নিন। তা কটা নেবেন একসঙ্গে? 100-2 নিশ্চয়ই নেবেন। 200? নোবে, আমি অত পারবো না। আমার কাছে তো শুধু 1000 টাকা আছে। আমি
এই দিয়ে আপাতত 20টা শাড়ি কিনে ব্যবসা শুরু করব। কি বললেন আপনি? 1000 টাকা দিয়ে আপনি 20টা শাড়ি নেবেন? আপনাকে যে আমি শাড়ি দেব তার এক একটা দামই তো 1000 টাকা করে। তারপর যদি আপনি আমার টাকা মেরে দিয়ে চলে যান তখন কি হবে? দাদা, আপনার আমাকে দেখে মনে হচ্ছে আমি আপনাকে চিট করতে পারি। এসব লোকের মুখের কথায় না আমি অনেকবার ঠকেছি দাদা। যা শিক্ষে হওয়ার হয়ে গেছে, আর নয়। 1000 টাকা নিয়ে শাড়ির ব্যবসা করা যায় না, বড় জোর ধূপকাঠি বেচা যায়। প্লিজ দাদা, প্লিজ আমাকে একটু হেল্প করুন। আমি আপনার সমস্ত টাকা পয়সা ফিরিয়ে দেব। তোমাকে তো আগে কোনোদিন এই তল্লাটে দেখিনি। আমি এখানে বেশ কয়েকদিন হলো আছি। থ্যাংক ইউ সো মাচ। এ দেখুন, এখানে সব রকমের শাড়ি রাখা আছে। আপনি শুধু তাঁতের শাড়িগুলোই বেছে নেবেন। বেছে নেব? হ্যাঁ। আচ্ছা। এ কি, আপনি তাঁতের শাড়ি ব্যবসা করবেন বললেন, অথচ একটাও তাঁতের শাড়ি তো বাঁচলেন না। সব তো সিল্ক, হ্যান্ডলুম এসব বাঁচছেন। এগুলো তো অনেক দামি। কিন্তু এই শাড়িগুলো তো বেশি ভালো দেখতে। আমার এই শাড়িগুলোই পছন্দ। আপনি ভুল শাড়ি পছন্দ করছেন গোমরামুখ। রাধা, রাধা তুমি? হ্যাঁ, আমি। আর আপনি এতক্ষণ যে কটা শাড়ি বেচেছেন সব ভুল। হাটে যারা শাড়ি কিনতে আসে তাদের অত সামর্থ্য নেই যে এত দামি দামি শাড়িগুলো কিনবে। আর বাড়িতে শাড়িওয়ালারা এলে সাধারণত গৃহস্থ মহিলারাই তো তাদের জমানো হাত খরচা থেকে শাড়িগুলো কেনে। সাধারণ গৃহস্থ মহিলাদের হাতে আর কতটুকুই বা জমানো টাকা থাকে বলুন তো, যে এত দামি দামি শাড়িগুলো কিনবে। তাই বলছি, আপনি সস্তা কিন্তু সুন্দর ও প্রতিদিন পরার মতো শাড়িগুলো বাঁচুন। রাধা, তাহলে তুমি শাড়িগুলো বেচে দাও না। রাধা, তুই ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, চিনবো না? উনি তো কৃষ্ণরাজ ব্যানার্জি, আমার স্বামী। মানে আমাদের জামাই বাবা জীবন? হ্যাঁ হ্যাঁ, বিয়েতে তো দেখেছি, কিন্তু মুখখানা তো একবারও মনে করতে পারিনি। ছি ছি ছি, জামাইয়ের সাথে আমি এইভাবে টাকা পয়সা নিয়ে দর কষাকষি করলাম। জামাই, জামাই, আমাকে ক্ষমা করো জামাই। না না, আপনি ক্ষমা চাইছেন কেন? একজন বিজনেসম্যান হিসেবে আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। উল্টে আমি 1000 টাকায় 20খানা শাড়ি চেয়ে একটু অন্যায় আবদার করে ফেলেছিলাম। তা তোর শরীর কেমন আছে? জামাইকে খুঁজতে এসেছিস বুঝি? আমার শরীর আগের থেকে এখন ভালো আছে গো। আমার না বাড়িতে বসে বসে ভালো লাগছিল না। আগে কি সুন্দর তোমার তাঁত ঘরে এসে শাড়িতে নকশা করতাম, তাঁত বুনতাম। আবার খুব ইচ্ছা করছিল একটু নকশা করি, তাঁত বুনি, তাই চলে এলাম। জানো বাবা জীবন, বিয়ের আগে রাধামাই তো আমাদের তাঁতিপাড়াটা একেবারে আলো করে থাকতো। শাড়িতে যত ভালো ভালো নকশা বুটি সবই তো রাধার থেকে শেখা আমাদের। জামাই, তোমার যে কটা খুশি শাড়ি তুমি নিয়ে যাও, বেচো, পয়সা করি ফেরত দেওয়ার জন্য ভেবো না। আর রাধামা, তুই ওকে একটু সাহায্য কর। আর লক্ষ্মী, তুই তাড়াতাড়ি একটু আমার সাথে আয় তো, ঘরে চল। জামাই বাবাজি তো আমাদের ঘরে প্রথম এলো, কিছু মিষ্টি ফিষ্টি খাওয়াতে হবে তো। আসুন, তোর কাকিমা না নাড়ু করেছে, তুই সকলের জন্য ওটা কত নাড়ু নিয়ে যা। আচ্ছা, চল 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 চল। রাধা, তুমি কি করে জানলে যে আমি এখানে আছি? আমাকে গণেশ দাদার ইঁদুরগুলো কানে কানে এসে খবর দিয়ে গেল। কিন্তু রাধা, আমি যতক্ষণ না নিজের যোগ্যতা প্রমাণ করতে পারছি, আঙ্কেল যে আমাকে তোমার কাছে যেতে বারণ করেছেন, তোমার সাথে দেখা করতে বারণ করেছেন। সে তো বাবা আপনাকে আমার কাছে আসতে বারণ করেছে, আমাকে তো আর আপনার কাছে যেতে বারণ করেনি।
তাই আমি চলে এলাম। উফ, আপনি কাজের সময় এত কথা বলেন না। নিন, আমার হাতে হাত লাগিয়ে এবার শাড়িগুলো বাছুন। আরেকবার টুকুন। এই যে এইভাবে গাঁটরি বাঁধতে হয়, আর এইভাবে এটাকে বাবা এইভাবে মাথায় কাপড়ের গাঁটরি নিয়ে বাড়ি বাড়ি কাপড় বিক্রি করেই জীবন শুরু করেছিল। কিন্তু আপনি এটা করবেন গোমরামুখ, আমি কেন যেন মেনে নিতে পারছি না। আপনার কষ্ট আমার সহ্য হচ্ছে না। এই তো নাড়ু এসে গেছে। এই নিন, ধরুন। নিন নিন, শুরু করুন। আরে শুরু করুন। সারাদিন কি খেয়েছেন তো জানি না, আমার সামনে না হয় এই কটা নাড়ু তো অন্তত খান। কি হলো রাধা, ওভাবে দেখছো কেন? তোমার কি মনে হচ্ছে আমার এটা বইতে খুব কষ্ট হচ্ছে? আরে না না, আমার একদম কষ্ট হচ্ছে না, বরং আমি এই লাইফটা বেশি এনজয় করছি। হ্যাঁ মানলাম আমি বড় গাড়ি করে ঘুরতে পারছি না, বড় রেস্টুরেন্টে গিয়ে খেতে পারছি না, বড় বাড়িতে থাকছি না, লাইফের লাক্সারি কমে গেছে, কিন্তু আমি আমার এই লাইফে একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি। হ্যাঁ, একটা লক্ষ্য খুঁজে পেয়েছি, আর আমি এখন যা করছি খুব ভালোবেসে করছি। ভেতরের কষ্টটা চাপার জন্য আপনি বাইরে একটু বেশি হাসছেন গোমরামুখ। তা জীবনের লক্ষ্যটা কি শুনি? দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। লক্ষ্মী, মার খাবি কিন্তু বলে দিলাম। তুই মারলে কি হবে, কৃষ্ণা আমাকে বাঁচিয়ে নেবে। আচ্ছা দাদা, এই শাড়িগুলো কোথায় ভালো বিক্রি হতে পারে বলতে পারো? আপনি কালকে 3 জায়গায় যান, নোয়াপাড়া, নতুনগঞ্জ আর স্বপনপুর। ওই সব জায়গায় এরকম ভালো কম দামের শাড়ি খুব ভালো বিক্রি হয়। তাছাড়া সামনেই মাসেই তো জামাই ষষ্ঠী, এই সময় অনেকে এরকম শাড়ি কিনবে, আর অনেকে না ইনস্টলমেন্টেও কিনবে। আপনি ভালো করে দরদাম বুঝে বিক্রি করবেন। কিন্তু কৃষ্ণা, সারাদিন রোদে ঘুরে ঘুরে কাজ করতে তোমার খুব কষ্ট হবে। আমি বরং এক কাজ করব, কালকে সকালে নুন চিনি শরবত করে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মী ম্যাডাম। তাহলে কাল আমি ভোরবেলা শাড়ি নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তার আগে বলুন আজকে রাতের কি ব্যবস্থা? আজকে রাতে কোথায় শোবেন আপনি? এসো এসো, এদিকে এসো। আজ রাতের মতো এই হচ্ছে আমার বেডরুম। তুমি গাছতলায় শোবে কৃষ্ণা? হ্যাঁ, প্রবলেম কোথায়? আজ আমি নেচারের কোলে শোবো, ফুরফুর করে হাওয়া দেবে, গাছের পাতা নড়বে, আর আমি গাছের তলায় নিশ্চিন্তে ঘুমোবো।
এসি রুমে নরম গতিতে ঘুমোনো মানুষটাকে আজ কাঁচতলা শুতে হবে, আর সেটা উনি এরকম হেসে হেসে বলছেন, যেন মনে হচ্ছে এসব করতে ওনার কোনো কষ্টই হচ্ছে না। কি হলো রাধা, জায়গাটা ভালো না? আপনি এরকম একটা খোলা জায়গায় কি করে ঘুমোবেন? দাঁড়ান, এই লক্ষ্মী, একবার চল তো আমার সঙ্গে। আরে রে, কোথায় যাচ্ছ তোমরা? উফ, আপনি একটু চুপ করে বসুন না, চল। নিন, এই প্রকৃতির কোলে আপনার বেডরুমটা একটু সাজিয়ে দিলাম, ঘুমিয়ে পড়ুন, আর কাল ভোরে আমি আবার আসবো। না রাধা,